বাংলাদেশে কয়েক দশকের শৃঙ্খলিত গণতন্ত্রে মুক্ত পরিবেশে মুক্ত কণ্ঠ তোলাটাই বড় চ্যালেঞ্জ। পরিবর্তিত এই সময়ে এসেও পুরোপুরি বিস্তৃত হয়নি মুক্ত মত প্রকাশের সেই কাঙ্ক্ষিত অ্যাভিনিউ। দর্শক, আমন্ত্রণ ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠে। আপনাদের সাথে আছি মাকসুদুন নবী। আমাদের আজকের আলোচনার বিষয় প্রার্থীদের নিরাপত্তা কোথায়। এই আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তিনজন সম্মানিত অতিথি। প্রথমে আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং এরপর আছেন জনাব ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি, এবং তারপরেই আছেন মার্দিয়া মমতাজ, শিক্ষক ও প্রকৌশলী। আপনাদের তিনজনের সাথে আমরা কথা বলবো। আপনারা জানেন আজকের যে আলোচিত ঘটনার দুটি শেষ এই রাতের এই ভাগে এসে আমরা জানলাম জনাব তারেক রহমান 25 তারিখ দেশে ফিরবেন, এবং তার আগে সারাদিন জুড়ে যে ঘটনাটি আমরা দেখেছি যে ওসমান হাদির উপরে গুলিবর্ষণ হয়েছে, সেই ঘটনার সর্বশেষ আপডেট আমরা জেনে আসতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের রিপোর্টার মুহাজির হক। তিনি আছেন এভার কেয়ার হাসপাতালে, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। মুহাজির হক, যেখানে খালেদা জিয়া এরই মধ্যে 2 সপ্তাহ ধরে চিকিৎসাধীন আছেন। মুহাজির, উসমান হাদির শারীরিক অবস্থার সবশেষ কি আপডেট আছে আপনার কাছে, এবং এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের আশপাশে কারা অবস্থান করছেন, সব মিলিয়ে জানাবেন সংক্ষিপ্ত। মাকসুদ, শরীফ ওসমান হাদিকে দেখতে এরই মধ্যে অনেক উপদেষ্টাকে আমরা যেমন দেখেছি, ঠিক তেমনভাবেই তার সহযোদ্ধা যারা ছিলেন তাদেরকেও কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে কিছুক্ষণ আগে এখানে ব্রিফ করছিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম, এবং এখানকার জামাতের ঢাকা 17 আসনের মনোনীত প্রার্থী যিনি ছিলেন তাদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর আগে ক্রিয়াশীল যত সংগঠন ছিল অনেকেই তাকে দেখতে এসেছেন, এবং তারা কিন্তু সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন। এবং যখন তারা সবশেষ যে ব্রিফটা ছিল সাদিক কায়েমের, সেখানে কিন্তু বলা হচ্ছে যে সাদিক কায়েমের অবস্থা কিছুটা ভালো, কিন্তু এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ইনকিলাব মঞ্চ থেকে বলা হয়েছে যে আগামী 24 ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া, এবং আগামীকালকে তাদের একটা কর্মসূচি আছে, এবং সরকারকেও হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে তাকে বিদেশ পাঠানোর কথাও কিন্তু বলছে তার যারা রয়েছেন তারা। এবং মাকসুদ, আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে হাদির যে শারীরিক অবস্থা রয়েছে সেটা দুপুর থেকেই কিন্তু যারা আমরা দেখছিলাম সেই অবস্থাটা কিন্তু খুবই সংকটাপন্নই ছিল। কারণ এক পর্যায়ে তাকে নিয়ে নানান ধরনের গুজব থেকে শুরু করে অনেক কিছু আমরা যখন দেখি, তখন এখন একটা আশার আলো যে তার অবস্থাটা আগের চেয়ে কিছুটা বেটার। এবং সেই জায়গা থেকে এই হাদির পরিবার এবং হাদির যারা রয়েছেন তার সহযোদ্ধা, তারা এখন হাদির উন্নত চিকিৎসার কথা বলছেন। এবং বিশেষ করে সাদিক কায়েমও তার বক্তব্যে কিন্তু তুলে ধরেছেন যে এখনও আওয়ামী দোসররা যারা রয়েছেন তারা হচ্ছে যে এসব কিছুর নেপথ্যে, এবং সেই কারণে একটা জাতীয় ঐক্যের একটা ডাক দিচ্ছেন তারা, যেই ঐক্যের মধ্যে ছাত্রদল, ছাত্র শিবির থেকে শুরু করে আবারও যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের কথা বলা হচ্ছিল, সেই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আবারও আসলে শক্তিশালী হওয়ার আহ্বান দিয়েছেন, এবং সরকারকেও এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখবার আহ্বান জানিয়েছেন এই ক্রিয়াশীল ছাত্র সংঘ। ধন্যবাদ মুহাজির হক, সবশেষ আপডেট জানাবার জন্য। আমরা যেতে চাই আলোচনায়। আজকের যে সারাদিনের যে ঘটনা, দুপুর থেকে রাত অবধি এখন পর্যন্ত এই পরিস্থিতি কোন দিকে গিয়ে ঠেকবে বলা যায় না। কেননা শরীফ ওসমান হাদির অবস্থা কিন্তু আশঙ্কাজনক। আপনারা জানেন তিনি এভার কেয়ার হাসপাতালে আছেন, তাকে আইসিইউতেও নেওয়া হয়েছে, এবং জানা গেছে যে তার মস্তিষ্ক পর্যন্ত গুলি স্পর্শ করেছে। এরকম একটা অবস্থা কখন তৈরি হলো, যখন গত 24 ঘন্টায় আমরা চেষ্টা করছিলাম তফসিল ঘোষণার পর একটা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে যাবার, কিন্তু সেই উৎসব বেশিক্ষণ স্থায়ী হলো না। আমরা যখন কথা বলছিলাম লেভেল প্লেইং ফিল্ড নিয়ে, আমরা যখন কথা বলছিলাম নির্বাচনী আচরণবিধি নিয়ে, নির্বাচনী ট্রেনে নাকি উঠে গেছে দেশ, এমন একটা সময়ে একজন সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীর উপর এই হামলা। নীলুফারিয়া মনি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি এটিকে কিভাবে দেখছেন, এই হামলাটাকে? আসলে সার্বিক নির্বাচনের পরিবেশের যে শুরুটাতে কি ধরনের প্রভাব ফেলছে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, ঘটনাটা ভীষণ বেদনাদায়ক, এতটা বেদনাদায়ক যে একটা জীবন শুরুর আগেই শেষ হওয়ার স্বপ্নের বিভোর। এই যে জায়গাটা যেখানে গণতন্ত্র আজকে মুক্ত থাকার কথা, যেখানে আমরা বারবার করে বলেছি এই সরকারকে লেভেল প্লেইং ফিল্ডের ব্যবস্থা করা। এই যে মবগুলো যে হয়েছে আপনার ঢাকায়, গত 10 মাসে প্রতিদিন আপনার 20টা করে লাশ পড়েছে, এটা পুলিশের রিপোর্ট, আমাদের না। তো সেই রিপোর্ট অনুযায়ী আপনার সারা বাংলাদেশে, ঢাকায় না, সেই রিপোর্ট অনুযায়ী আমরা সরকারকে বারবার বলেছি যে সরকার যেন এই মবের বিরুদ্ধে ব্যবস্থা নেন।
সরকার যদি ব্যবস্থা নিতেন, যদি আইনের শাসন থাকতো, যদি সত্যিকার অর্থে যে অপরাধ করার পরে শাস্তি পেত, তাহলে কিন্তু এই অবস্থাটা হতো না। আজকে দেখেন পতিত সরকার ফ্যাসিস্টের সঙ্গে এখনকার আপনি যদি তুলনা করেন, আমরা ভালো আছি কোথায়? আমরা বলতে পারবো না। একজন মানুষ 20 ঘন্টাও তো বের হয় নাই আপনার তফসিল দেওয়ার পরে, যে মানুষটা তার স্বপ্ন সব কিছু নিয়ে লুটিয়ে পড়লো মাটিতে, যাকে কিনা কতটা মানে ট্রেনিং প্রাপ্ত শুটারকে দিয়ে গুলি করালো, যে 2টা গাড়ি চলন্ত, রিক্সাটাও চলন্ত, তার মোটরসাইকেলটাও চলন্ত অবস্থায় তাকে ঠিক জায়গা মতো তাকে শ্যুট করলো। এটা সাধারণ কোনো হাতের কাজ না। তো এই যে পেশাদার খুনি বা পেশাদার সন্ত্রাসী বাহিনীকে যারা লেলিয়ে দিল, সরকারের এত বড় গোয়েন্দা বাহিনী, তাদের কাছে কি কোনো রিপোর্ট ছিল না? কোনো কিছু ছিল না যে কি হতে যাচ্ছে, কোথায় হতে যাচ্ছে? এবং এটাই কিন্তু প্রথম না, তার আগেও বিএনপির একজন প্রার্থী, তাকেও কিন্তু ওই অবস্থা করা হয়েছে। একজন মারা গিয়েছে, ওনাকেও কিন্তু তুলে এনে এখানে ট্রিটমেন্টে দেওয়া হয়েছে, এখন উনি চিকিৎসাধীন। তো এই যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যদি রাজনীতি দেশের উন্নয়নের জন্য, দেশের গণতন্ত্রের জন্য, দেশের মুক্ত স্বাধীনতার জন্য যদি আমাকে চলেই যেতে হয়, তাহলে তো আর গণতন্ত্র টিকলো না। সেই জায়গায় আজকে দাঁড়িয়ে আমি বলবো যে বা যারাই করুক না কেন, এটা বের করাও কিন্তু আপনার গোয়েন্দা সংস্থার কাজ। এটা কিন্তু যদি আগের অবস্থা হতো পতিত সরকারের, তার দলের যদি কারো কিছু হতো, এই গোয়েন্দা সংস্থারা কিন্তু 10 মিনিটে এটা বের করে ফেলতো। তো আমি ওই জায়গাটাই বলছি যে এখনও অনেকটা টাইম চলে গেছে, 6-7 ঘন্টা চলে গেছে, কেন এখনও যারা কথা মানে শুনলাম এরকম যে হাদির সাথেই গত 2 সপ্তাহ আগে তারা ইলেকশনের ক্যাম্পেইন করেছে, চলাফেরা করেছে। তো এই যে 2 সপ্তাহে যে ক্যাম্পেইন হয়েছে, একটা ছবিও কি নাই? কিছু আংশিক ছবি তাদের পাওয়া গেছে। জনাব নীলুফার মনি, আপনার কাছে এই আলোচনা আমরা আসবো। জনাব ফরিদুল হক, আপনার কাছে এবার একটু আসতে চাই। এই ঘটনাটা ঘটবার পর বাংলাদেশে যে কোনো হত্যাকাণ্ড কিংবা হামলা, পাল্টা হামলা হলে আমরা এক ধরনের ব্লেম গেম দেখতে পাই। এবারও কি সেটি শুরু হলো কিনা আমরা দেখলাম। রাজনৈতিক দলগুলোর মধ্যে কথা চালাচালি চলছে। আমরা যদি দেখি, জনাব তারেক রহমান তিনি বলেছেন যে একটি দল দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে পড়েছে। অন্যদিকে ছাত্র শিবিরের সাবেক নেতা এবং বর্তমান ডাকসুর যিনি ভিপি, তিনি আবার বলছেন যে যারা চাঁদাবাজ সন্ত্রাসী তাদেরকে এবার রুখে দেওয়ার সময় এসেছে। আরও অনেক ধরনের কথা আসছে। এনসিপি থেকে বলা হচ্ছে যে এটা দেশের বাইরের কোনো গোয়েন্দা সংস্থা এবং পতিত আওয়ামী লীগ তো এটির সঙ্গে জড়িত থাকতে পারে। অনেকগুলো পক্ষর ব্যাপার আসছে। তো এখন যেটি প্রায়োরিটি হবার কথা, এই মূল অপরাধীকে ধরে ফেলা, সেটির আগে এই রাজনৈতিক দলগুলো কি আবারও এক ধরনের ব্লেম গেমে জড়িয়ে পড়ছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচকবৃন্দ এবং দর্শকদেরকে শুভেচ্ছা। আপনি রাইটলি আসলে প্রশ্নটা করছেন, মানে এবং এটা খুব দুঃখজনক, খুব কষ্টকরও বটে। মানে একটা তো হচ্ছে যে সাধারণ দুঃখজনক একটা ব্যাপার, একটা হচ্ছে যে কিছু কিছু ব্যাপার থাকে না যে পার্সোনালি খুব কষ্ট দেয়। ধরেন ওসমান হাদিকে তো আমি আমার ভাই মনে করি, সে জুলাই বিপ্লবে আমরা একসাথে রাস্তায় ছিলাম। তো তার উপরে এই ঘটনা ঘটার পরে এটা খুব ব্যক্তিগত জায়গায় এসে ধরেন আঘাত করে। সেই জায়গার পরে ধরেন যেটা হয়েছে, যে আমি যেটা মনে করি এটার অনেকগুলো ব্যাপার আছে, কিন্তু এইটা আসলে একটা অন্যতম প্রধান জায়গা। আপনি যে প্রশ্নটা করছেন যে হাদির উপরে এই যে হামলা, এই হামলার পরে আসলে যারাই হামলাকারী হোক, যে কেউ হতে পারে, সেটা পরের প্রশ্ন। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে যে হামলাটার মধ্য দিয়ে একটা টেস্ট করা, যে জুলাইয়ের যে শক্তি, জুলাইয়ের যে গণঅভ্যুত্থানে কিংবা জুলাই বিপ্লবে যারা রাস্তায় ছিল, তাদের মধ্যে ঐক্যটা কতটুকু আছে, বিভাজনটা কোন পর্যায়ে গেছে, এটা একটা টেস্ট কেস। এটা একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এর মধ্য দিয়ে আমরা নিজেরা কিন্তু ওই ফাঁদে পড়ছি, কিংবা ধরেন আমরা আবার ওই সেই কি বলে যে পাওয়ার গেমের মধ্যে ঢুকছি, যে কারণে যেটা মানে পাল্টাপাল্টি ধরেন বিভিন্ন রকম মন্তব্য দেখা গেছে। বিশেষত যেটা হয়েছে খুব আর্লি, একদম ঘটনার পরপরই সম্ভবত বড় রাজনৈতিক নেতাদের মধ্যে মির্জা আব্বাস সাহেব এখানে প্রথম মেডিকেলে গিয়েছিলেন। উনি কে আগে গেছেন কে পরে গেছেন এটা আমি বলতে পারবো না, তবে উনি গিয়েছিলেন। ওনার উপস্থিতিতে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, ওনার উপস্থিতিকে কেন্দ্র করে, এটা খুবই দুঃখজনক ছিল। এটা খুবই নিন্দনীয় যে আপনি ধরেন একটা ঘটনা ঘটছে, সাথে সাথেই আপনি একটা ব্লেম দিয়ে দিচ্ছেন অন্য কাউকে।
এইটা কিংবা ব্লেমের একটা পরিবেশ এবং তৈরি এই করতেছেন। এতে করে কিন্তু মূল যে অপরাধীরা কিংবা মূল যে তদন্তের ফোকাস সেটি আড়াল হওয়ার সুযোগ তৈরি হয়। আপনার কাছে মার্দিয়া মমতাজ, আপনার কাছে আসতে চাই। ঢাকা ৮ আসন, ঢাকার অনেকগুলো আসন আছে, অনেক জায়গায় গুরুত্বপূর্ণ প্রার্থী দাঁড়িয়ে গেছে, কিন্তু এই আসনটা আলোচিত হচ্ছে কয়েকটা কারণে। এখানে মির্জা আব্বাসের মতো একজন হেভিওয়েট প্রার্থী আছেন, এখানে জামায়াতের প্রার্থী আছেন জনাব হেলাল, এবং এখানে ওসমান হাদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি দাঁড়িয়ে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছেন, যদিও এখনো আনুষ্ঠানিক তাকে প্রার্থীরা ঘোষণা করবে নির্বাচন কমিশন। এবং একই সাথে আমরা দেখলাম যে জনাব সাদিক কায়েম, তিনি ডাকসুর ভিপি, তাকেও এই ঢাকা ৮ আসনে দাঁড় করানো হবে মর্মে এক ধরনের পজিটিভ ইঙ্গিত দিচ্ছে জামায়াত ইসলামী, যদিও ছাত্র শিবির এটি এখনো গ্রিন সিগন্যাল দেয়নি। এইরকম একটা পরিস্থিতির মধ্যে হাদির উপরে হামলা চালালে আসলে কারা লাভবান হবে? প্রার্থীরা, নাকি কোনো দল, নাকি তৃতীয় কোনো শক্তি এখান থেকে সুবিধা নিতে চায়? আসসালামু আলাইকুম যারা শুনছেন সবাইকে। আমি নিজে ঢাকা ৮-এর ভোটার, তো আমি ৩৫ বছর ধরে এখানে থাকি, এবং আমি এমন একটা অবস্থা যে আমি হাদি যখন ওর ভিডিওগুলো দিচ্ছিল আমি প্রত্যেকটা রাস্তা চিনি। তো আমার কাছে একটা জিনিস শুরু থেকে মনে হচ্ছিল যে ওর যেই মানসিকতাটা, কারণ ও জুলাই বিপ্লবের অন্য যারা আমরা যাদেরকে চেনা মুখগুলোকে দেখি, তারা বিভিন্ন কারণেই, হয় রাজনৈতিক দল করার কারণে কিংবা সরকারের অংশ হওয়ার কারণেই অনেক মার্জিতভাবে কথা বলে, অনেক কিছু অনেক সময় চেপে যায়। কিন্তু হাদি কখনো কোনো কিছু চেপে যায় না। হ্যাঁ, ওকে কখনো নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে হয় নাই, এবং এইটাই অনেক বড় একটা কারণ যেটা ওকে অনেক বেশি বিশ্বাসযোগ্য করে। এবং আমি যদি পতিত স্বৈরাচারের পক্ষ থেকে দেখি, তাহলে আমি এরকম একটা পয়েন্টে আঘাত হানতে চাইতাম, হয়তো যেখানে আঘাত করলে দলগুলো ভাগ হয়ে যাবে। ভাই যেটা বলছিলেন যে হাসপাতালেই মির্জা আব্বাসের সাথে, হাদির সাথে যারা গিয়েছিল তারা এক ধরনের চিৎকার চেঁচামেচি করেছে, এটা যেরকম আনপ্লিজেন্ট, ঘটনাটার সাথে সাথে অনেকেই অনেক ধরনের রিয়াকশান দিয়েছেন। আমি মনে করি এই প্রত্যেকটা জায়গায় আমাদেরকে আরও বেশি সহনশীল হওয়া উচিত, কারণ এই প্রত্যেকটা জিনিসের আড়ালে প্রকৃত অপরাধী পালিয়ে গেছে। এখন যদি আমরা সরাসরি এই বটম লাইনে চলে যাই, বা আপনারা বিশ্লেষণ যারা করছেন যে প্রথিত স্বৈরাচার কিংবা তৃতীয় পক্ষ এখানে সুযোগ নিচ্ছে, তাহলে অভ্যন্তরীণ পক্ষ কিংবা নির্বাচনী পক্ষ, প্রতিপক্ষ কেউ যদি সংশ্লিষ্ট থাকে বা না থাকে, কিংবা অন্য কেউ, তারা কি এখনই এক ধরনের ক্লিন সার্টিফিকেট পেয়ে যাচ্ছে না? আসছি, বাংলাদেশের যেটা সংস্কৃতি, আমি যে কয়টা নির্বাচন আমার জীবনে দেখেছি বা এর আগে যেগুলোর কথা পড়েছি বা শুনেছি, সেগুলোতে সবসময় তফসিল ঘোষণার পরে একটা অস্থিরতা তৈরি হয়। আপনি যেরকম বলছিলেন একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, সেটার সাথে সাথে অস্থিরতা এবং ক্রাইম বাড়ে, আপনি যদি ইতিহাসের দিকে তাকান। তো সেখানে অনেক ধরনের সম্ভাবনা আছে, কিন্তু এখানে একটা জিনিস ক্লিন, যে হাদি একটা ইম্পর্টেন্ট টার্গেট, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। আমরা কেন ইম্পর্টেন্ট টার্গেট? আমি যেটা একটু আগে বলছিলাম যে হাদির কিন্তু ভয়েস বদলায় নাই বা ওকে বদলাইতে হয় নাই, এবং ও অনেকের জন্য রিস্ক, ও যার কোনো ভুল দেখে তাকে বলে। কিন্তু আবার আমার ওর সাথে কখনো কথা হয় নাই, আমি ওকে যখন সামনাসামনি কথা বলতে দেখেছি, 2টা জায়গায় দেখেছি, আমি দেখেছি ও কাউকে রিড করে না, ওর অডিয়েন্সকে রিড করে না, ও ওর কথাগুলো বলে। এ ধরনের বক্তা, এ ধরনের রাজনৈতিক নেতা অনেকের জন্য থ্রেট। হ্যাঁ, তো এখানে আমাদেরকে আরেকটা জিনিস আমি যদি দেখি, আমি কেন একটা পক্ষকে বলছি, এটা আমার জায়গা থেকে বলার একটা কারণ আছে। আমি কিছু মানুষকে উল্লাস করতে দেখেছি, ঘটনাটা ঘটার সাথে সাথে আমার মনে হয় সবাই একমত হবেন। তারা কারা? যে পতিত স্বৈরাচারের দলের ইম্পর্টেন্ট পারসন। জি, আপনার কাছে আসবো। আপনি থ্রেট একটা শব্দ ব্যবহার করেছেন নীলুফার মনি, আপনার কাছে যদি আসি, যে সিকিউরিটি থ্রেট, নিরাপত্তার শঙ্কা, জনাব তারেক রহমান দেশে আসবেন মর্মে কি আসবেন না, গত কয়েকদিনের বা কয়েক সপ্তাহের যে আলাপ আলোচনা, তার মা ভীষণ অসুস্থ, তখন তিনি নিজেই বলেছেন যে তার দেশে আসার সিদ্ধান্তটা একক নিয়ন্ত্রণাধীন নয়, এবং এটির বিশ্লেষণ করতে গিয়ে বিশ্লেষকরা বলবার চেষ্টা করেছেন যে তার দেশে আসার ক্ষেত্রে নিরাপত্তার ঝুঁকি আছে। আজকে কিন্তু এমন একটা প্রেক্ষাপটে যখন একজন প্রার্থীকে শ্যুট করা হলো, তখন দলের মহাসচিব ঘোষণা দিয়েছেন যে 25 ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। তাহলে এরকম একটা প্রেক্ষাপটে কি এমন কোনো ক্লিয়ারেন্স আছে যে নিরাপত্তার যে ঝুঁকি সেটি কেটে গেছে?
আলহামদুলিল্লাহ, আমি বলছি যে উনি যে এইটা আসতে পারার যে ঘোষণা দিয়েছেন, কারণ ওনার কথাতেই কিন্তু বোঝা গিয়েছে ওনার ভেতর একটা এমবার্গো ছিল, যেখান থেকেই হোক সেই এমবার্গোটা চলে যাওয়া বা চেষ্টা করে এটাকে দমন করা বা একটা জায়গায় পৌঁছানো যে সামনে নির্বাচন, এমবার্গোটা হয়তো বা এমন সময়ে চলে গেল যখন আরেকজন আমাদের গণতন্ত্রের সৈনিক মুমূর্ষু অবস্থায় আছেন। এখন কারোর জন্য তো দেখেন, একজন মানুষ যখন চলে যায় কোনো পরিবার থেকে, আরেকটা মানুষের যদি সন্তান সম্ভব হয়, ওই দিনই সন্তান হওয়াটা কিন্তু নিষিদ্ধ না, যে এটা দুইটাই কিন্তু আল্লাহর একটা লীলা খেলা। এখন হতে পারে যে উনি যে কথাটা আজকে বলিয়েছেন, এই গণতন্ত্রকে ধরে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য উনি এই খবরটা পাওয়ার সাথে সাথে হয়তো বা মানে ওনার খবরটা পাওয়ার সাথে সাথে, ওনার সমাধানটা হওয়ার সাথে সাথে উনি ঘোষণা দিয়েছেন যে 25 তারিখে উনি আসবেন। এটা বিএনপির মহাসচিব বলেছেন। তো এখন জরুরি মিটিং ছিল একটা, এটা তো আমি মনে করি যে এটা একদিক দিয়ে অনেক ভালো লক্ষণ, কারণ বাংলাদেশের গণতন্ত্রকে টিকাতে গেলে ওনাদের মতো অনেককেই দরকার, শুধু ওনাকে দেশের যে না। এখনকার আইন শৃঙ্খলা অবস্থা, যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার বলবার চেষ্টা করছেন যে সবকিছুই করা হচ্ছে, সবকিছুই ঠিকঠাক আছে, এমন একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে তারেক রহমান দেশে আসলে তার জন্য নিরাপত্তা ঝুঁকি থেকেই গেল কিনা? আমি আপনাকে বলি, এই স্বরাষ্ট্র উপদেষ্টা তো এমন সেই রাক্ষসের গল্পের মতো, যেদিন বলে কাছে থাকবে ওই দিন অনেক দূরে থাকে, যেদিন বলে দূরে থাকবে কাছে থাকবে। উনি যখনই বলে সব ঠিকঠাক আছে, তার মানেই বুঝতে হবে ঠিকঠাক নাই। এখন আমাদের নেতা তো আসলে জীবনের ভয় করে আসেন নাই তা শুধু না, তার মধ্যে এমন কিছু ছিল হয়তো বা সময় বাংলাদেশের এই জাতি হয়তো জানবে। তো উনি যখন ফ্রি মনে করেছেন, ফ্রিডমটা পেয়েছেন, তখন উনি আসার জন্য, অবস্থা খারাপ, বাংলাদেশের খুবই খারাপ অবস্থা, মুমূর্ষু অবস্থা, একজন প্রকৃত লিডারের তো এই সময়টায় আসা উচিত আমি মনে করি। নিঃসন্দেহে আমরা এই বিষয়টা নিয়ে আরও বিশ্লেষণ করার চেষ্টা করব। তিনি আসলে এক ধরনের রাজনৈতিক মেরুকরণ ঘটবে। কিছুদিন আগে এখানে এক আলোচক জনাব রেজাউল করিম রনি, তিনি একটা বিশ্লেষণ করেছিলেন যে তারেক রহমান ঠিক তফসিল ঘোষণা 3 দিন পরেই আসবেন, যদিও 3 দিন না, আরেকটু বেশি সময়ের পরে ঘোষণাটা হলো, তবে ওনার স্পেকুলেশনটা মিলে গেল। এবং তিনি যদি দেশে আসেন, তিনি ক্ষমতার ভরকেন্দ্র হয়ে উঠবেন, তখন ইউনুস বনাম তারেক একটা দ্বৈরথ তৈরি হবে, যেটি ইউনুসের কাজের ক্ষেত্রে আমি সমস্যা যদি হবে। এই উত্তরটা এক লাইনে যদি দেই, এক লাইনে দিতে চাই, দেখেন মহাকাশে অনেক কিছু থাকে, প্রত্যেকটা গ্রহ তার নির্দিষ্ট বলয়েই ঘুরে, নক্ষত্র কক্ষপথেই ঘুরে, তার যার যার কক্ষপথে। সো কক্ষপথ থেকে যদি বিচ্যুত হয়, তখন পৃথিবীতে বা অন্য কোনো গ্রহের ডিজাস্টার হয়। সো আমার মনে হয় না যে ডক্টর ইউনুস বনাম জনাব তারেক রহমান আসলে ওরকম কোনো সমস্যা হবে। যেখানে যে ইলেকশন হলে যে ইলেকশনে পাশ করবে, ক্ষমতা তো তাকেই ডক্টর ইউনুস সাহেব দিবেন, তাই না? তো সেইখানে তো সমস্যা থাকার কথা না। 12ই ফেব্রুয়ারি যেহেতু নির্বাচনের ডেট ঘোষিত হয়েছে, সো এই 12 তারিখ পর্যন্ত তো ডক্টর ইউনুস সাহেব নিজেই শুধু মানে সর্বশেরবা না, ওইখানে কিন্তু ইসি এখন যোগ হয়েছে। এখন ইসি যা বলবেন, ইসির কথাই কিন্তু শেষ কথা। আপনার কাছে আসতে চাই ফরিদুল হক, একজন প্রার্থী, তিনি নির্বাচনে আনুষ্ঠানিকভাবে নামার আগেই এরকম একটা আক্রমণের শিকার হলেন। আসলে এখন প্রার্থীদের নিরাপত্তাটা কোথায়? এনসিপি এখন পর্যন্ত 130 জন প্রার্থীর 125 জনের প্রার্থী মনোনয়ন ঘোষণা করেছে, আরও করবে। নারী প্রার্থী আছে অন্তত 15 জন। আসলে তাদের নিরাপত্তাটা কোথায়, কি মনে করছেন? না, মানে এইখানে ব্যাপারটা হচ্ছে যে প্রার্থীদের নিরাপত্তার কথা বলে প্রার্থীদেরকে যেটা করা হচ্ছে কিংবা করা হয়, প্রার্থীদেরকে সাধারণ মানুষ থেকে ধরেন একটা অসাধারণ কিংবা একটা আলাদা বর্গের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। আমাদের তো আসলে কারোরই নিরাপত্তা নেই, কিংবা ওই অর্থে যদি ধরেন প্রার্থীদের নিরাপত্তা নেই মানে সাধারণ মানুষেরও নিরাপত্তা নেই। আমাদের যে ব্যাপারটা হচ্ছে যে, এটা আমি যে একটু আগে এই আমি আরেকটা জায়গাতে ছিলাম, ওইখানে আমি বলছিলাম যে আমাদের নিরাপত্তা আইডিয়াটা আমাদের মধ্যে আসলে ডেভেলপ করেনি। আমাদের দেখবেন যে ওই নিরাপত্তা বাহিনী, যেটা আমরা চাই যে হয়ে উঠুক নিরাপত্তা বাহিনী, এদেরকে বলা হয় আইন শৃঙ্খলা বাহিনী। আর নিরাপত্তা বাহিনী আমরা আসলে চাই, দুইটার মধ্যে কিন্তু একেবারে ব্যাকরণগত পার্থক্য আছে। আইন শৃঙ্খলা মানে হচ্ছে যে, আইন শৃঙ্খলা বাহিনী মানে হচ্ছে যে আপনার একদল জনগণ আছে কিংবা আপনার দেশের জনগণই এরকম যে আসলে প্রতি মুহূর্তেই বিশৃঙ্খলা তৈরি করে রাষ্ট্রের আসপেক্ট থেকে, এবং ওই বিশৃঙ্খলার কারণে আপনার একটা শৃঙ্খলা রক্ষা বাহিনী দরকার।
আরেকটা আইডিয়া হচ্ছে এরকম যে আপনি আপনার ট্যাক্সের পয়সায় রাষ্ট্র তৈরি করছেন, রাষ্ট্রকে আপনি চালাচ্ছেন, আপনার নিরাপত্তা দেওয়ার জন্য একটা বাহিনী তৈরি করা হয়েছে, সে আপনাকে নিরাপত্তা দেয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ছিল, আমরা আশা করেছিলাম যে এই আইন শৃঙ্খলা এবং এই যে রাষ্ট্রীয় যে শৃঙ্খলার যে ধরেন বেড়াজাল, এদের বিরুদ্ধে যুদ্ধ করে তো আমরা জুলাই বিপ্লব সফল করেছি। আমরা আশা করেছিলাম যে এইটাকে আমরা রিফর্ম করে নিরাপত্তা বাহিনীতে ট্রান্সফর্ম করতে পারবো, কিন্তু আমরা এটা পারিনি। আমরা এখানে এখন পর্যন্ত আমরা ব্যর্থ হয়েছি। কি রিফর্ম হয়েছে? পুলিশের পোশাক চেঞ্জ হয়েছে। ডিজিএফআই আগেও যেরকম অ্যাক্টিভ ছিল এখনও অ্যাক্টিভ আছে, র্যাবের মতো খুনি বাহিনী এখনও আছে, এটাকে বিলুপ্ত করা যায়নি। পুলিশ কি হয়েছে? যে পুলিশ ধরেন হয়তোবা পল্টনে আমার উপরে গুলি করছে, সেই পুলিশ এখন কুড়িগ্রামে আছে কিংবা অন্য কোথাও আছে, কিংবা তাকে অফিসে বসিয়ে দেওয়া হয়েছে। এই যে ব্যাপারটা এখন এই রকম পরিস্থিতিতে ধরেন মানে প্রার্থী তো বটেই, মানে সারা বাংলাদেশে যারাই আসলে জুলাই বিপ্লবের রাস্তায় নেমেছিল প্রত্যেকেই নিরাপত্তাহীনতার মধ্যে আছে। আর বাংলাদেশের জনগণ তো বটেই, সবাই নিরাপত্তা। তাহলে কি এরকম নিরাপত্তাহীনতার মধ্যে থাকতেই থাকবে? ধরেন প্রার্থীদের আলাদা করে তো প্রত্যেকের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়, কিন্তু একটা নির্বাচনী মাঠ তৈরির জন্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার কথা, সেটি কি হচ্ছে? না, সেই জায়গায় তো যথেষ্ট সন্দেহ রয়ে গিয়েছে, কারণ আমরা যেটা মনে করি যে ওই যে আইন শৃঙ্খলা বাহিনী, এরা তো ধরেন এদের পুরো কাঠামো এবং এদের পুরো ধরেন কি বলে যে মানে পুরো আইডিয়া, পুরো কাঠামো, পুরো বাহিনী সব কিছু তো আসলে ফেল করছে জুলাইতে। ফেল না করলে তো জনগণের বিজয় হয় না। ওরা যদি পাশ করে তাহলে তো জনগণ মানে জিততে পারে না। তাই ব্যাপারটা হচ্ছে যে ওই কাঠামোটা তো আপনি পুনঃস্থাপন করে ওই কাঠামো দিয়ে আপনি আসলে রান করতে চাচ্ছেন, তো ওটা তো আসলে ওয়ার্ক করার কথা না। এটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যে এই কাঠামোটার একটা খুব সুনিপুণ ধরেন মনে করেন যে গেম আছে। গেমটা হচ্ছে এরকম যে ও সক্রিয়ভাবে নিষ্ক্রিয় থাকতে পারে, মানে ও জানে, ও দেখতেছে সব কিছু ঘটতেছে, কিন্তু ও ইচ্ছা করে চুপচাপ থাকবে। যেমন আমি আপনার একটা উদাহরণ দিই, কোথায় কোন ভুরুঙ্গাবাড়ি থেকে একটা ছেলে যদি ফেসবুকে একটা পোস্ট দিত, 14 বছরের ছেলে, তাকে কিন্তু ধরে নিয়ে হাজতে ঢোকানো হইতো, জেলেও দেওয়া হইতো। এরকম ঘটনা ঘটেছে না? কোথায় কোন ধরেন কে লুকে আছে, তাকে তো ধরে নিয়ে গোয়েন্দা বাহিনী ধরে নিয়ে আপনার জেলে ঢুকাই দিচ্ছে, এরকম ঘটনাও ঘটেছে। অথচ ধরেন মনে করেন যে মন্দিরে হামলা হচ্ছে, সেই হামলা তো বাহিনী প্রশাসন দেখতে পায় না, হামলার অনেক পরে তারা যায়, ওই যে বাংলা সিনেমার মতো। তার মানে হচ্ছে যে এইখানে তারা জানে কিন্তু জেনেই নিষ্ক্রিয় থাকে। তো এখন এই ব্যাপারটা ওদের মধ্যে আছে। এই ব্যাপারটা এখন এটাকে আমরা রিফর্ম করতে ব্যর্থ হয়েছি। এখন আমাদের যেটা এখন সমাধান কি? সমাধান জায়গাটা হচ্ছে যে আমরা যারা পলিটিক্যাল স্টেক হোল্ডার আছি, এটা আমাদের কমিটমেন্টের ব্যাপার, এটা আমাদের দায়িত্ববোধের ব্যাপার। আমরা যদি দায়িত্ব নিয়ে এইটাকে রিফর্ম করতে পারি, দেন বাংলাদেশ আসলে এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো কি করবে, তাদের পারস্পরিক যোগাযোগ বা বোঝাপড়াটা কেমন হবে? আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি যে 2-3টি দল এক ধরনের রাইভালরি সিচুয়েশনে যাচ্ছে, একে অপরের সঙ্গে ব্যাপক তর্কযুদ্ধে জড়িয়ে যাচ্ছে। মার্দিয়া মমতাজ, আপনার কাছে আসতে চাই, ঢাকা 8 আসনটা নিয়ে বেশ ভালো রকমের মনোযোগ দেখা গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। যেখানে জামাত একজন প্রার্থী দিয়েই রেখেছে, সেখানে আবার জামাত তাদের প্রার্থী পরিবর্তনের কথা ভাবছে। সাদিক কায়েম সদ্য ডাকসু নেতা, খুবই তরুণ, তাকে নিয়ে এসে এই আসনে জেতাতে হবে এমন একটা মরিয়া অবস্থা, যদিও তারা একটা প্রার্থী তারা মনোনয়ন দিয়েছে। তো এখন যে ব্লেম গেমটা চলছে যে এই হাদির কিছু হলে কার লাভ, আসলে এই আসনটা নিয়ে জামাত এত সিরিয়াস কেন? তারা কি প্রার্থীতা পরিবর্তন করবে? আচ্ছা, এখানে দুইটা ব্যাপার। একটা ব্যাপার হচ্ছে যে প্রথমত সাদিক কায়েমের এই ব্যাপারটা পুরো একটা মিডিয়া হাইপ ছিল, এটা শিবিরের পক্ষ থেকেও বলা হয়েছে, কারণ শিবিরের একটা সিস্টেম আছে হচ্ছে আমরা আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে। জামাতের হাইকমান্ডের একজনের সাথে আমরা কথা বলেছি, আমাদের ইন্টারভিউ নিয়েছি, তিনি বলেছেন হ্যাঁ সম্ভাবনা আছে। আচ্ছা, তো শিবির যেটা বলেছে আমি সেটাই যদি বলি আপনাকে, যে ছাত্র জীবন শেষ হওয়ার একটা ব্যাপার আছে। হ্যাঁ, এখানে অনেকগুলো বিষয়, তারপর ভিপি হিসেবে ওর যে মেয়াদ, সাদিক কায়েমের যে মেয়াদ, সেটা ফিল আপ হতে হবে। তো সেখানে এইটা এক ধরনের হয়তো একটা আভাস ছিল, কারোর একটা চিন্তা ছিল, কারোর একটা আইডিয়া ছিল, এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করা হয়েছে। কিন্তু আমি ওই আসনের ভোটার হিসেবে বলতে পারি যে হেলাল সাহেব শুরু থেকেই সিরিয়াস, উনি কাজ করছেন, উনি কোনো বিকল্পের চিন্তা করে কাজ করছেন এরকম আমার কাছে মনে হয় নাই। আর দ্বিতীয় একটা ব্যাপার হচ্ছে আপনি যেটা বলছিলেন যে কে কার শত্রু, এখন এই অবিশ্বাসটা আসলে ছড়াবে, অনেক বেশি ছড়াবে। তো আমাদের আসলে এখানে একটা কমন পয়েন্টে আসা উচিত যে আমরা সবাই মিলে একটা জিনিস চাই, সেটা হচ্ছে নির্বাচনটা সুন্দর হোক। সেটার জন্য এখন যদি আমাদের সর্বদলীয় কোনো একটা ঐক্য করতে হয়, আমরা এক প্রার্থী বের হবে, সবাই তাকে প্রোটেকশন দিবে, সেটা করতে হয়, তাহলে করতে হবে, কারণ এটা ছাড়া এখন আর উপায় নেই। কারণ এখানে
যারা এখানে কাজ করছে তারা কিন্তু, যারা এই কাজগুলো করাচ্ছে তারা কিন্তু দেশে নাই হয়তো, দেখেন তারা নিজেরা নিরাপদে থেকে এই কাজগুলো করাচ্ছে। এই যারা কাজগুলো করছে এরা তো মানে ছোটা কাজের মানুষ, তাই না? তারা একটা কন্ট্রাক্ট কাজ করে তারা পালিয়ে যাচ্ছে, কিন্তু এখানে যারা কাজগুলো করাচ্ছে তারা এগুলো করাতে থাকবে। তো সেক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা আপা বলেছেন, 1.5 বছরে পুলিশ সংস্কার কমিশনেরও কতটুকু কাজ হয়েছে এটা আমরা জানি, কাজটা হয়ই নাই। সেক্ষেত্রে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কতটুকু হেল্প পাবো আমরা মনে হয় এতদিনে বুঝে যাওয়ার কথা। কিন্তু নির্বাচনের স্বার্থে আমি বলবো যে সবগুলো রাজনৈতিক দলের একটা কমন পয়েন্টে আসা উচিত, দেশের মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করা উচিত এবং এই আহ্বানটা সবার কমনলি মানুষের কাছে রাখা উচিত যে আমাদের এখন কাজ একটা বেশি, শুধু নিজের প্রার্থীকে জেতানো না, নির্বাচনটা যেন প্রপারলি হয় সেটা এনশিওর করাও আমাদের। আজকে কিন্তু এই ঘটনার পরে বিএনপির পক্ষ থেকে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটা স্টেটমেন্টে বলা হয়েছে যে এই ঘটনা নিঃসন্দেহে নির্বাচনী পরিবেশ বানচাল করার একটা সন্ত্রাসী কার্যক্রম। তাহলে আপনার যে কথাটা ছিল, আপনার কাছে যদি আসি, ফরিদুল হক তিনি যেটি বলছেন যে একক কোনো প্রার্থীকে সেভ করার ব্যাপার না, সবাই মিলে সমঝোতা করে বা বোঝাপড়া করে নির্বাচনটাকে এগিয়ে নেওয়া। আজকে কিন্তু আলোচনার বিষয় হবার কথা ছিল প্রার্থীদের আচরণবিধি। আজকে থেকেই কোনো ধরনের প্রচার প্রচারণা, কারোর সাথে সাক্ষাৎ করা, ভোট চাওয়ামূলক কোনো আলাপ আলোচনা, এইগুলো কিন্তু আচরণবিধির আলোকে নিষিদ্ধ। কিন্তু আজকে আমরা দেখেছি জামায়াতের কয়েক জায়গায় প্রোগ্রাম ছিল এই ধরনের জনসংযোগমূলক, 2-1টি তারা করেছে, পরেগুলো স্থগিত করেছে, বিএনপিও 2-1টি স্থগিত করেছে। এনসিপিতেও আসার জন্য আমরা শুনছি যে মাহফুজ আলম সদ্য পদত্যাগী যে উপদেষ্টা এবং আসিফ মাহমুদ তারা দেন দরবার করছে, এবং আজকে আসিফ মাহমুদ তার একটি ফেসবুক স্ট্যাটাসে বলেছে তিনি ঢাকা 10 আসনের স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন। যদিও আসিফ মাহমুদ আপনাদের দলের সদস্য নন, কিন্তু আমরা শোনা যায় যে ছায়া সরকারের থেকে তিনি ছায়া এনসিপি হয়ে সরকারের ভিতরে কাজ করেছেন। আপনার কাছে প্রশ্ন একটু বড় করলাম আমি, যে আসলে এই আসিফ মাহমুদ কেন্দ্রিক, মাহফুজ কেন্দ্রিক ঘটনাটা কি একটু খোলাসা করবেন আপনাদের দলের সাথে? না, প্রথমত হচ্ছে যে মানে এখানে যে জায়গাটা বুঝতে হবে আপনাকে, মানে আমাদের সবার আসলে এই ব্যাপারটা একটু বোঝাতে হবে। যেমন আমি একদম শুরুতেই ওসমান হাদিকে আমার ভাই বলছি, ওসমান হাদি আর আমি কি একই রাজনীতি করি কিংবা আমরা কি একই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করি, ব্যাপারটা কিন্তু তা না। ওসমান হাদির একটা আলাদা রাজনৈতিক জার্নি আছে, আমার একটা আলাদা রাজনৈতিক জার্নি আছে, কিন্তু সে আমার ভাই কোন জায়গা থেকে? সে আমার ভাই হচ্ছে আমরা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছি, এটা হচ্ছে আমাদের কমন জায়গাটা। সিমিলারলি এনসিপি যেহেতু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া রাজনৈতিক দল, তো স্বাভাবিকভাবে গণ অভ্যুত্থানের মধ্যে যারা ছিল তাদের সবার সাথেই আসলে এনসিপি কারেক্ট করা হয়, এটা একটা ব্যাপার। তো স্বাভাবিকভাবে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের সাথেও এনসিপিকে কানেক্ট করানো হয়, এটা খুব স্বাভাবিক। কারণ আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমদের যারা হচ্ছে গিয়ে রাজনৈতিক সহযোদ্ধা, তাদের একটা অংশ এনসিপির নেতৃত্বে আছে, এই কানেকশনটা করানো হয়। এখন কিন্তু ফ্রেমিংটা যেটা ভুল, যেটা আমি মানে কারেকশন দিব, সেটা হচ্ছে যে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম সরকারের থেকে এনসিপির হয়ে কিংবা এনসিপির স্বার্থ দেখছে, ব্যাপারটা এটা না। ব্যাপারটা হচ্ছে যে তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে ওইখানে ছিল এবং সরকারকে তারা লেজিটিমেসি দিয়েছে। কারণ আমরা মানে গণ অভ্যুত্থান ছাড়া এই সরকারের তো কোথাও কোনো লেজিটিমেসি নাই। অনেকগুলো জিনিস বলা হয়, সেগুলো আইনি এবং অনেকগুলো সাংবিধানিক ব্যাখ্যা আছে, অনেক তর্ক বিতর্ক আছে, আমি ওইটা আজকের দিনে ওইটার মধ্যে যেতে চাই না। আজকের পত্রিকার খবরে বলা হয়েছে তারা এনসিপিতে নেতৃত্ব পদ পাওয়ার জন্য দেন দরবার করে। না না, ব্যাপারটা এরকম না। এনসিপিতে আসতে চাইলে তারা ওয়েলকাম, তারা গণ অভ্যুত্থানের নেতা, গণ অভ্যুত্থানের ফেস, তারা ওয়েলকাম। এবং তাদের মানে তাদের এইখানে আসার জন্য একদম মানে কি বলে যে একেবারে সদর দরজা খোলা আছে, এটার জন্য দেন দরবারের কোনো ব্যাপার নেই। তারা গণ অভ্যুত্থানের একদম সম্মুখ সারির নেতা। কোনো কারণে গণ অভ্যুত্থান যদি ফেল করতো, আল্লাহ না করুক, তাহলে প্রথম যাদেরকে ধরেন ফাঁসিতে ঝুলানো হতো তার মধ্যে আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম থাকতেন। তো তাদের এখানে কোনো দেন দরবার করে আসার ব্যাপার নেই। এটা আমি মনে করি যে গণ অভ্যুত্থানকে এবং তাদের অবদানকে খাটো করার মতো করে আসলে ফ্রেমিং করা হয়েছে। আন্ডারস্ট্যান্ডিংটা কি হয়েছে? তাদের সাথে তো আমাদের অনেকের সাথে যোগাযোগ, কথাবার্তা, বোঝাপড়া এটা আছে। আমরা তো চাই তারা আসুক, আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি যে তারা আসুক। না না না, পদবি আমাদের জন্য অত বড় ম্যাটার করে না। আমাদের এখানে ধরেন যে অনেকেই এসছে যারা সামনে গেছে, আগে তারা পেছনে ছিল। যেমন আমি আপনাকে সিম্পল একটা উদাহরণ দিই, সেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়, শুরুর আগে এটা মূলত যাদের উদ্যোগে শুরু হয়েছে তার ভেতরে অন্যতম একটা উদ্যোগ হচ্ছে গিয়ে ছাত্রশক্তি।
আপনি মনে করে দেখেন ছাত্র শক্তির আহ্বায়ক ছিলেন হচ্ছে আক্তার হোসেন, নাহিদ ইসলাম ছিলেন সদস্য সচিব, কিন্তু এনসিপিতে এসে নাহিদ ইসলাম আহ্বায়ক হয়েছেন এবং আক্তার হোসেন সদস্য সচিব। তার মানে হচ্ছে যে পদের ওই দ্বন্দ্ব যদি থাকতো তাহলে তো এটা হতো না। এটা আমরা দেখি এই জায়গাটা আসলে নাই। ব্যাপারটা হচ্ছে যে তারা ওয়েলকাম, তাদের ধরেন কোনো পদও যদি না থাকে, এনসিপির শুধুমাত্র একটা সদস্য হয় না, এই মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, তারা তো তাদের নিজেদের জায়গা দিয়ে এত বড় অলংকৃত কিংবা এত বড় জায়গা তারা আসলে তাদের জন্য কোথায় যায়। যদিও ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন, নীলুফার চৌধুরী মনি। আজকে আপনি হয়তো লক্ষ্য করেছেন যখন শরীফ ওসমান হাদী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন তখন বড় এক রাজনৈতিক দলের নেতা হিসেবে মির্জা আব্বাস সেখানে গিয়েছেন। তিনি যখন তাকে দেখতে গেছেন তখন এক ধরনের ওখানে ক্ষোভ বা তোপ তৈরি হয়েছে এবং এক ধরনের দুয়োদ্বনি দেওয়ার চেষ্টা করা হয়েছে, কারা দিয়েছে আমরা জানি না। তারপর তিনি সেখানে ফিরে আসতে বাধ্য হয়েছেন। এই পরিস্থিতিটা কেন হলো? কারা তার সেখানে সাক্ষাৎটাকে ভালোভাবে নিচ্ছেন? এর পেছনে আপনি কি দেখছেন? দেখেন, ছোটবেলা থেকেই জানি যে ডাকাতি হতে গেলে কাছের মানুষ না থাকলে ডাকাতরা বুঝে না কোথায় কি আছে, তো কাছের মানুষের ইন্ধন লাগে। ঠিক তেমনই এই জায়গাটা গণতন্ত্রের ডাকাতির জন্য যে কাছের মানুষগুলো যারা গুপ্ত রাজনীতি করে, যারা গুপ্তভাবে বিভিন্ন জায়গায় মেসেজ পাচার করে, আপনি দেখেন তাদের সাথে ফ্যাসিস্টের একটা যোগাযোগ আছে। নইলে মির্জা আব্বাসের মনের মধ্যে যদি মিনিমাম কোনো সমস্যা থাকতো তাহলে কিন্তু উনি দেখতে যেতেন না। আর হাদী মির্জা আব্বাস সাহেবের কম্পিটিটর না। হাদী দাঁড়াতে পারে এরকম 10টা 20টা হাদী তার কম্পিটিটর এই মুহূর্তে না। এটা বাংলাদেশের সবাই, আপনিও বলবেন বিবেকে হাত দিয়ে। তো সেই জায়গায় সে তার সন্তানের মতো কেউ হয়ে উঠতেও পারে না, সেটা উঠতে পারে, সেটা আপনার আরো সময়ের ব্যাপার, এই মুহূর্তের কথা বলছি। এবং সেইখানে অন্য কোনো দল যদি আসে সেটা একটা ব্যাপার। কিছু কিছু মানুষ যেমন ধরেন তাকে অনেকেই চিনে, অনেকভাবে তার একটা ফিলিং তৈরি করা হয়, সেই জায়গা ওটা অন্য ব্যাপার। কিন্তু হাদী এবং ভার্সেস মির্জা আব্বাস এটা আসলে এই মুহূর্তেও যায় না। হাদী নিজেই স্বীকার করছে অনেকবার। আমার সাথে গত পরশু রাতেও একসাথে টকশো হয়েছে, ওই টকশোর বাইরে এবং ভেতরে এই কথাটা বলেছে যে আমাকে যে কয়জন মানুষ ভোট দিবে আমি দাঁড়াইছি। তো সেইখানে মির্জা আব্বাসের এই কাজটা করার কথা না। মির্জা আব্বাস যদি এই কাজই করতেন তাহলে তো ওই রিকশাওয়ালাটার সাথে করতে পারতেন, কারণ এটা তার জন্য প্রেস্টিজের ব্যাপার ছিল। হাদি তো প্রেস্টিজের ব্যাপার না। সো এই জায়গাটায় উনি দেখতে গেছেন, যারা এই হাইপটা তুলেছেন তাদেরকে আসলে সুন্দরভাবে তাদের খবর নেওয়া উচিত, তারা কারা, তারা কাদের লোক। এবং এই মুহূর্তে দেখেন ফেসবুকগুলা, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন জায়গায় বিএনপিকে ধরে এক ধরনের কথা বলার চেষ্টা করা হচ্ছে। আমার কথা, বিএনপি যে এই কাজটা করলো আপনি জানলেন কিভাবে? তার মানে তাহলে আপনি এটার সাথে রিলেটেড আছেন। নইলে বিএনপি লাইক মির্জা আব্বাস বা আমি মনি আমি যদি করি, আপনি কি মনে হয়? আমার যা মনে হয় আপনারও তাই মনে হয়। আপনিও বাংলাদেশের আলো বাতাসে বড়, আমিও বাংলাদেশের। এই মনে হয়টা নিয়ে আমরা যদি আলোচনা করি, উনি যে গুপ্ত রাজনৈতিক দল বা গুপ্ত কর্মীদের কথা বলেন, সহজ কথা এটি ছাত্র শিবির যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করে তাদের দিকে বলা হয়, এবং জামাত শিবির বিভিন্ন সময় গুপ্ত থেকে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে রাজনীতি করেছে বলেই বলা হয় সরাসরি। আপনার কাছে প্রশ্ন করতে, তাহলে এই ওসমান হাদী এবং তার উপর যে আক্রমণ, মির্জা আব্বাসের যে প্রার্থিতা, এই ঘটনাটাকে নিয়ে জামায়াত কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করছে কিনা, যেটি হয়তো নীলুফার চৌধুরী মনি পরোক্ষভাবে বলতে চেয়েছেন বলে আমি বুঝেছি। আপনি কি তা মনে করেন বা কি বলছেন, কি বলবেন আপনি? জি, এখানে আমার বলার কথা একটাই, যে আমরা যত এরকম ব্লেম গেম খেলবো, যারা এই কাজটা করেছে তাদের উদ্দেশ্যটা তত বেশি সাকসেসফুল হবে। তো এই জন্য আমাদের আসলে এই সময়ে আমাদের চিন্তাকে, আমাদের কথাকে, আমাদের কার্যক্রমকে সংযত করা দরকার, এবং সমস্ত ফোকাস যাবে কাজটা কে করেছে তার উপরে, আমরা কিভাবে সহযোগিতা করতে পারি তার উপরে। এবং এটা বের হওয়ার পরেও আমাদেরকে, আমি যেটা একটু আগে বলেছি সেটা আমি রিপিট করছি, আমাদেরকে এমন একটা জায়গায় একত্র হতে হবে যে আমরা গণতন্ত্র চাই। ঠিক যেটা আপনি 5 আগস্টের আগে 1 মাস বাংলাদেশে দেখেছেন, কোনো দল ছিল না, তাই না? কোনো দল ছিল না, কারো কাছে কোনো আইডি কার্ড ছিল না, সবার একটাই উদ্দেশ্য ছিল আমরা এই কাজটা করব। এখনো আমি মনে করি এটা আমাদের একটা লাইন বলতে চাই, একটা লাইন বলতে চাই। মার্জিয়া যে কথাটা বলেছে আমি তার সাথে 100% একমত। যে বা যারা ব্লেম গেমটা খেলার চেষ্টা করছে এবং আমাদের সুযোগটা নিচ্ছে, তাদের আসলে আমাদের একসাথে প্রতিরোধ করা উচিত। কিন্তু আমার বা মার্জিয়ার হাতে কি সত্যিকার অর্থে সেই ক্ষমতাটা আছে? আমার প্রশ্নটা এইখানে। জি, আপনি শেষ করবেন। জি,
তো এটা আসলে আমি রাজনৈতিক দলগুলোকেও বলতে চাই, আর আমার হাতে ক্ষমতা আছে আমার নিজের জবানের, আমার হাতে ক্ষমতা আছে আমার ফেসবুক আইডির। আমি সেখানে আজকেও লিখেছি, আপনি চাইলে দেখতে পারেন, আমি যদি সময় থাকতো আমি পড়ে শোনাতাম। আমি বলেছি যে আমি 35 বছর ধরে মির্জা আব্বাসের নাম শুনি, কিন্তু আমার কাছে মনে হয় না এখানে উনি দায়ী। সুতরাং এখানে যারা এই নামটা উঠানোর চেষ্টা করছে তাদের অন্য কোনো একটা উদ্দেশ্য আছে। এই কথাটা আমাদের সবার বলতে পারা উচিত, এবং আমাদেরকে ওই জায়গাটায় আসলে একসাথে হতে হবে। আমরা যেটা জুলাইয়ে ছিলাম, 24 জুলাইয়ে, আমাদের জুলাইয়ের আন্দোলন কিন্তু শেষ হয় নাই। আমি একটা কথা দিয়ে শেষ করি, আমরা জুলাইয়ের আন্দোলনের শেষের দিকে এসে বলতাম যে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমি এই কথাটা এখন আবার বলতে চাই, কারণ যেই ঘটনাটার জন্য, যেই টার্গেটের জন্য আবু সাইদকে আমরা দেখেছি বুক চিতিয়ে বুক পেতে দিয়েছে, আমরা দেখেছি মুগ্ধ একদম সাধারণ একটা পরিবার থেকে উঠে এসে কিভাবে খুব পলিটিক্যাল হয়ে গিয়েছে, সেই জায়গাটা থেকেই আমাদের এখন আসলে এক হতে হবে। তাদের উদ্দেশ্যটাকে আমাদের এখনও সফল করার বাকি। সেক্ষেত্রে আমাদের এখানে আমি আমার পার্সোনাল জায়গার গ্যারান্টি দিতে পারি। আর আপা যেটা বলছিলেন যে রাজনৈতিক দলগুলোরও এই ব্যাপারে অনেক বেশি স্ট্রং হওয়া উচিত, তাদের নিজেদের গুডউইলের কথা চিন্তা করে। আপনি যেটা বলছিলেন, আমরা দেখলাম যেন ফরিদুল হক বাংলাদেশে নির্বাচনী যে জোটের রাজনীতি, যে সংস্কৃতি, ভোটে জেতার জন্য, সংসদে ঢোকার জন্য যে কারোর সাথে জোট ভেদে হলেও সংসদে যেতে হবে, সেই একই সংস্কৃতিটা এবারও দেখছি। এনসিপির বেলায় যদিও বলা হচ্ছে তারা স্বতন্ত্র বৈশিষ্ট্য টিকিয়ে রাখার চেষ্টা করছে, শেষের দিকে একটা জোট তারা বেঁধেছে, কিন্তু আমরা শুনি যে আড়ালে আবডালে বিএনপির সঙ্গে একটা দর কষাকষি চলছে, কিংবা শুরুর দিকে জামায়াতের সঙ্গে ছিল, যদিও সেই আলোচনাগুলো নেই। এই মুহূর্তে এনসিপি আসলে যেভাবে আগানোর চেষ্টা করছে, আপনি কি মনে করেন যে না এনসিপি নিজের স্বতন্ত্র বজায় রেখে পথ চলতে পারবে? না, নিঃসন্দেহে তাই, নিঃসন্দেহে পারবে। কেন আমি আপনাকে বলি, আপনি যে একটু আগে যেটা বললেন, আপনার প্রশ্নের মধ্যে দুইটা ধাপ আছে। তো যে একটা হচ্ছে যে যেটা চলে, এনসিপি কিন্তু ওই পথে যায়নি। যদি ধরেন মানে কোনো একটা নেগোসিয়েশন করে, কোনো একটা জোট নেগোসিয়েশন, আসন ভাগাভাগির নেগোসিয়েশন এটা করে পার্লামেন্টে যাইতে হতো, এনসিপি তো তাহলে বিএনপি অথবা জামাতের সাথে যাইতো। খুব সিম্পল। এটার জন্য তো ধরেন আলাদা বিশ্লেষণ করা দরকার, এটা সিম্পলি বোঝা যায়। এনসিপি কিন্তু ওই পথে হাঁটেনি। এনসিপি কিন্তু একটা বড় ঝুঁকি নিয়েছে। এনসিপি একটা বড় ঝুঁকি নিয়েছে যে ওই অর্থে আপাত দৃষ্টিতে ভোটের মাঠে যাদের ধরেন ওই রকম কি বলে যে শক্ত অবস্থান নেই, এনসিপি কিন্তু তাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এনসিপির জন্য মোর হচ্ছে যে পার্লামেন্টে যাওয়ার তুলনায় এনসিপির জন্য মোর জরুরি হচ্ছে জুলাইয়ের যে অঙ্গীকার, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আছে, বাংলাদেশের মধ্যে আছে, সেটাকে বাস্তবায়ন করার জন্য ফাইট দেওয়া। এই ফাইটের অনেকগুলো পার্ট আছে। আমরা খেয়াল করে দেখেন, আমরা কিন্তু নির্বাচনী কার্যক্রম শুরু করছি সবার শেষে, একদম সবার শেষে, এবং প্রায় 11 তো না, একেবারে মানে 12 দেওয়ার একটু আগে আমরা এটা শুরু করেছি। কেন? কারণ আমরা নিশ্চিত করতে চেয়েছি যে আমাদের যে বিচার সংস্কার, এই জায়গাটা যাতে আমরা একটা মিনিমাম জায়গাতে আসে। আমরা যদি এটা ছেড়ে দেই তাহলে এটা বাংলাদেশ থেকে হারিয়ে যাবে। আপনি খেয়াল করে দেখেন, জুলাই চার্টার যেদিন সাইন হচ্ছে আর যেদিন আদেশ দেওয়া হলো, এই 2টা দিন বাদে জুলাই চার্টার সাইন হওয়ার পরে আর কিন্তু আপনি টকশোতে এটা নিয়ে আলাপ করেননি, জুলাই চার্টার নিয়ে আর আলাপ করেননি। বাংলাদেশের রাজনীতি থেকে ওটা কিন্তু নাই হয়ে গেছে। এখন আবারও আপনি খেয়াল করে দেখেন আমরা কি করছি, ধানের শীষে ভোট চাচ্ছি অথবা দাড়িপাল্লায় ভোট চাচ্ছি। এই তো মানে এইটা হচ্ছে আমাদের এখন মনে করেন যে নির্বাচনী কার্যক্রম। এনসিপি কিন্তু ভোট চাবে ভোট। এনসিপি কিন্তু শাপলাগুলির জন্য প্রধানত ভোট চাইবে না। এনসিপির প্রধান এজেন্ডা কিন্তু এখন ভোটকে জিতিয়ে আনা, এবং অন্তত 60 থেকে 70% মানুষ যাতে ভোট কেন্দ্রে আসে, ভোট দেয়। এবং আমাদের এখন যেটা আরও দায়িত্বটা আমাদের বাড়লো, এই যে ওসমান হাদির উপরে এই হামলার মধ্য দিয়ে, এটার মধ্যে কী হবে? আমরা কি পিছিয়ে যাব? না, আমরা আরও দ্বিগুণ গতিতে এগিয়ে যাব। আমরা যেটা করব, মানুষের ঘরে ঘরে যাব, মানুষকে বুঝাবো যে যেই বাংলাদেশ আপনি দেখেছিলেন, যেটার জন্য আপনাদের সন্তানরা রাস্তায় নেমেছিল, যেটার জন্য গুলির সামনে দাঁড়িয়েছিল, ওইটা থেকে নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করতে আপনাকে গণভোটে অংশ নিতে হবে এবং ভোট দিতে হবে। অন্তত বাংলাদেশের 70% মানুষ যাতে এই গণভোটে অংশ নেয় এবং ভোট দেয়, তাহলে তো আমরা একটা নতুন ফেজে যেতে পারবো। ইন দ্য মিন টাইম আমাদের যেটা দরকার, আমাদের যেটা আকাঙ্ক্ষা কিংবা আমাদের প্রত্যাশা, যেটা আমরা চাই যে রাজনৈতিক সকল পক্ষ ঐক্যমত হয়ে, আমাদের যেটা বারবার যে জিনিসটা হচ্ছে, আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা লেভেল প্লেইং ফিল্ডের কথাটা এখন
কম বলে আপনারা একটা ফেয়ার প্লে রুলসের কথা বলেন। লেভেল প্লেইং ফিল্ড একটা সাধারণ নির্বাচনী সময়ের জন্য দরকার হয়। আমরা কিন্তু কোনো স্বাভাবিক নির্বাচনী সময়ের রেজিম চেঞ্জ টাইপের সময়ের মধ্যে নাই। আমরা একটা দারুণ টার্মোয়েল সিচুয়েশন কিংবা দারুণ ভোলাটাইল পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা একটা গণতান্ত্রিক এই ভোলাটাইল পরিস্থিতি হয়তো দিনকে দিন আরো খারাপ হতে পারে। রাজনৈতিক পক্ষগুলোর আসলে মানে এখানে দায়িত্ব হচ্ছে সবাই ঐক্যবদ্ধভাবে পরিস্থিতিটাকে মোকাবেলা করা। শেষ 4 মিনিটে আছি, ছোট করে সবার কাছে আরো একবার করে আসতে চাই। এই মুহূর্তে একটা ঘটনা ঘটলো, কালকে থেকে ধাপে ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী কার্যক্রমগুলো চলবে, তারপর সামনে প্রচারণা হবে নির্বাচনের 3 সপ্তাহ আগে থেকে। এখন বলা হচ্ছে যে এটি নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র। আপনি কি মনে করছেন এমন একটা পরিস্থিতি যদি চলতে থাকে আসলে শেষ পর্যন্ত কি নির্বাচনটা হবে? আপনার আত্মবিশ্বাস কি? দেখেন, নির্বাচন না হওয়ার জন্য একটা বড় অংশ চেষ্টা করছে, এবং সেই অংশটা কিন্তু কম গুরুত্বপূর্ণ না, অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেকভাবেই চেষ্টা করছে। দেখেন, আমি যদি বলি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, সিরিয়াস, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। অনেকেই বলেছেন ইতিমধ্যে উনি নাই, অনেকেই বলেছেন একদম নিভু নিভু, ইত্যাদি ইত্যাদি। এখন আলহামদুলিল্লাহ আছেন, এবং উনি এই অবস্থার মধ্যেও কিন্তু আপনার কেউ কেউ বলেছেন ম্যাডামের এই অবস্থা, আমরা তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই তাদের ফিলিংয়ের জন্য। বাট বিএনপি নিজে কিন্তু ম্যাডামের এই অবস্থার মধ্যে আরও 36টা নাম ঘোষণা করেছে। বিএনপি কায় মনোবাক্যে চায় নির্বাচনটা হোক, কিন্তু অনেকেই কিন্তু এটা বলার চেষ্টা করেছেন ম্যাডামের যদি কিছু হয় তাহলে কি নির্বাচন হবে কি হবে না। তো এরকম অনেকভাবে অনেক কিছুতে নির্বাচন, যেমন ধরেন জামাতের আমির বলেছেন যে নির্বাচন যদি একদিনে 2টা নির্বাচন হয় তাহলে জেনোসাইডের মতো ঘটনা ঘটে যেতে পারে। এই যে হ্যাঁ, তো এই যে ঘটনাটা, তারপরে আপনার প্রধান উপদেষ্টা উনি নিজেই বলেছেন, আজকে মিলান, উনি বলেছেন নির্বাচনের আগে বড় ধরনের ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। তো এই যে জায়গাগুলো, এগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমাদের গোয়েন্দা সংস্থা চুপ, আমাদের আর্মিদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে তারপরেও তারা চুপ, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ট্রমা থেকে উঠতে পারে নাই, তারা চুপ। তারা মানুষের মৃত্যু নিশ্চিত করার পরে তারা যায় লাশটাকে ধরে পোস্টমর্টম করে, কিছু পয়সা তাদের সংকলন হয়, কিছু আসামি তারা ধরে, আবার তারা তাদের জায়গা মতো, কোনো মারামারির মধ্যে তারা ধরে না। আমাদের প্রশাসন এখানে কোনো রকমের এইগুলা নিয়ে মাথা ব্যথা নাই। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা একদম দিব্যি ঘুমাচ্ছে। তো এই জায়গাটায় আপনি নির্বাচনের পূর্ব শর্ত কোনোটাই যদি পালন না হয়, এবং এইভাবে যদি প্রার্থী যদি মৃত্যুর শিকার হয় তাহলে আসলে নির্বাচন সুষ্ঠু হওয়া কতটা সম্ভব? মারদিয়া মুমতাজ, আপনার কাছে আসতে চাই, খুব ছোট করে যদি বলেন 1 মিনিটে, জামায়াতকে ক্ষমতায় আসতে এক ধরনের মরিয়া দেখা যাচ্ছে, যেখানে জামাতের অতীতে ভোট ছিল 7 থেকে 8% কিংবা 10%। জামাত বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে মানুষ নাকি এবার জামাতকে চাচ্ছে, একবার সুযোগ দেওয়ার কথা বলছে, এবং আমির বলছেন যে যদি জামাত 200 আসনেও যেতে তাহলে একটা জাতীয় সরকার করবে, কোনো না কোনো ফর্মে থাকতে চায়। কিন্তু অফ দ্য রেকর্ডের আবার কিছু আলাপ আলোচনা শোনা যায় যে জামাতের নাকি এবার বিরোধী দলে থাকাই ভালো, কারণ জামাত আসলে সব দল নাকি তাকে চেপে ধরে আবার টেনে নামাবে। আসলে চলছেটা কি জামাতের ভেতরে? 1 মিনিট একটু ছোট করে যদি বলেন। আমি যতটুকু দেখে বুঝি, জামাত গণতান্ত্রিক উপায়ে একটা ভোটের লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে। এটার মধ্যে এ পর্যন্ত অগণতান্ত্রিক যদি কোনো কিছু দেখেন সেটা নিয়ে আমরা আলাদা করে বলতে পারি, কিন্তু এই যে কথাগুলো আপনি বলছিলেন চেষ্টা করছে, এটাই তো ভোট, তাই না? এখানে আমি একটা কথা ফিনিশিংয়ে বলতে চাই যে ভয় হলো মানুষকে প্রভাবিত করার জন্য সবচেয়ে স্ট্রং ফিলিং। আপনি দেখবেন 17 বছর ধরে আমাদেরকে, আপনি যদি জামাতের কথা চিন্তা করেন, যে 11 জন নেতাকে অন্তরীণ করে রাখা মানে তাদের ব্যাপারে মিথ্যা মামলা চালানো, ব্যারিস্টার আরমান কিংবা ব্রিগেডিয়ার আমানকে গুম করার মাধ্যমে, আবার যদি বিএনপিকে দেখেন ইলিয়াস আলী কিংবা সুমন, এদেরকে গুম করার মাধ্যমে ভয় লাগিয়ে রাখা হয়েছিল। কেন? যেন তারা চুপ থাকে। এখনও একটা ভয়ের সংস্কৃতি শুরু হচ্ছে, আমরা যেন এইটাকে স্ট্রংলি হ্যান্ডেল করি এবং এটাকে বুঝতে পারি যে কে আসলে অপোনেন্ট, এটা আমাদের জন্য অনেক জরুরি। জনাব ফরিদুল, আপনি 30 সেকেন্ডে যদি একটু বলেন যে এই ভয়ের কথা যিনি বলছেন, এনসিপির যারা নেতৃত্ব, তারা মূলত গণঅভ্যুত্থানের নেতৃত্ব উঠে আসা ছাত্ররা কিংবা তরুণরা, তারা কি সবচেয়ে বেশি এই মুহূর্তে সিকিউরিটি থ্রেটে আছে কিনা?
বাংলাদেশের সবাই সিকিউরিটি থ্রেট আছে, মানে মূল বিষয়টা যেটা সেটা হচ্ছে যে আমি বাংলাদেশে স্পেসিফিক্যালি জানতে চাচ্ছি কারণ এই অভ্যুত্থানের শক্তি কিন্তু হাদি। মূলত হচ্ছে আপনার এইখানে মূলত হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র সিকিউরিটি থ্রেটে আছে। মূল জিনিসটা হচ্ছে এইটা, আমরা নিজেদের সিকিউরিটি থ্রেটকে ওইভাবে আমরা দেখতে চাই না, দেখাইতে চাই না। এখানে আমাদের যেটা বোঝা দরকার যে আপনি যে কথাটা বারবার বলছিলেন নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র, আমাদের খেয়াল রাখা দরকার নির্বাচনটা যদি বানচাল হয় তাহলে কাদের কাদের লাভ, এইটা আমরা খেয়াল করলে আমরা পেয়ে যাই। এই টোটাল পুরো ঝুঁকিটা তৈরি করা হচ্ছে, এর পেছনে থাকতে পারে নির্বাচন বানচালের ষড়যন্ত্র, সেটি যেন না হয় সেই দিকে নিশ্চয়ই দেশবাসী নজর রাখবে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছিলেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তকণ্ঠ।